নমস্কার। আমি ডক্টর সিদ্ধার্থ মানি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আর.এন. টেগোর হসপিটালে আছি মুকুন্দপুরে। আর আমার সাথে আছে আমার কলিগ ডক্টর রণব্রত সেন। নমস্কার। ও আমরা একসাথেই কাজ করি একই টিমে। তো আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব যে ভারতীয়দের মধ্যে বা সাউথ ইস্ট এশিয়ান আমরা বলি, এশিয়ার যারা দক্ষিণ পূর্ব ভাগে থাকে তাদের মধ্যে হার্টের রোগের প্রবণতা অনেক বেশি। এবং সেটা দেখা যায় যে হার্ট অ্যাটাক বলুন বা হার্টের অন্যান্য রোগ, হার্ট ফেলিওর, এগুলো কিন্তু প্রায় 1 ডিকেড আর্লিয়ার, মানে 1 দশক আগে ভারতীয়দের মধ্যে ঘটে। অর্থাৎ কিনা যারা আমেরিকান বা ইউরোপিয়ান তাদের ক্ষেত্রে যদি আমরা কোনো রোগ 60 বছরে বেশি হতে দেখি, তাহলে ভারতীয়দের ক্ষেত্রে সেটা কিন্তু 50 বছরে হবে, অর্থাৎ প্রায় 1 দশক আগে। তো এটা কেন বা এই প্রবণতাটা কেন, এবং সত্যি আমরা এটার কোনো উপায় কিছু পাই কিনা করতে, সেই ব্যাপারটা নিয়ে আজকের আলোচনা। তো রণব্রতকে দিয়েই শুরু করি। তোরও কি অভিজ্ঞতায় কি বলে যে ভারতীয়দের মধ্যে হার্টের রোগ তো বেশি হয়, তাই তো? বেশি, এবং সেটা যেরকম আপনি বলেন 1 দশক আগে হয়, এবং বেশ কিছু ক্ষেত্রে আমাদের দেশের সব রোগের ক্ষেত্রেই দেখা যায় সবকিছু আন্ডার রিপোর্টেড, সবটা লিপিবদ্ধ করা হয় না, পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করা হয় না। তা সত্ত্বেও এই গ্যাপটা পরিষ্কার, তো হয়তো বাস্তবতা আরো মারাত্মক, আরো খারাপ। ঠিক, অর্থাৎ সমস্ত কেস, যেটাও বলতে চাইছি যে গ্রামের দিকে, পেরিফেরিতে হার্ট অ্যাটাক হয়েছে আমরা হয়তো জানিই না, মানে সেটা রেজিস্টার্ড হচ্ছে না। তো সেটা তো ডেফিনেটলি আছে। তো এটার আমার মানে কি কারণ, আমি তো একরকম ভাবে ভাবি যে কি সম্ভাবনা বা কি সম্ভাব্য কারণ। তোর কি মনে হয় যে কি কারণে এটা হয় ভারতীয়দের কেন বেশি? অনেক রকম কারণই আছে। তার মধ্যে প্রথম কথা জেনেটিক প্রিডিসপোজিশন, যে জেনেটিক্যালি কিছু জিনিস যেটা ভারতীয়দের মধ্যে বেশি, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস, এই রোগ হওয়ার যে প্রবণতা আমরা যেটা বলছি যে 10 বছর আগে হয়, বিভিন্ন ধরনের কার্ডিওমায়োপ্যাথি যেটা খুব কম বয়সে দেখা যায় হার্ট ফেলিওর নিয়ে পরবর্তীতে প্রেজেন্ট করে, মানে কিছু খারাপ জিন আমরা বহন করি বংশগত, এবং এটা আমাদের কিছু করার নেই, আমরা চাইলেও পাল্টাতে যেটা আমরা বলি নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। তেমনি আমরা দেখেছি যে এলডিএল কোলেস্টেরলের পার্টিকেল সাইজ ইন্ডিয়ানদের মধ্যে অনেক ছোট, যেই জন্য সেইটা আর্টারির লেয়ারে গিয়ে সেখানে জমা হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস খুব জরুরি। এই যে ব্যাপারটাও বললো যে ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল, এটা হাই থাকলেই শুধু নয়, তার যে পার্টিকেল সাইজ যদি খুব ছোট হয় তাহলে সে আরো বেশি করে ব্লকেজ তৈরি করে। তো সেই প্রবণতাটাও আমাদের বেশি। ঠিক, হ্যাঁ, মানে যত ছোট হবে তত আর্টারি দেয়াল ক্রস করে ডিপোজিশন হবে। এবং আমরা জানি যে হার্ট অ্যাটাক যেটা হয় সেটা অ্যাথেরোস্ক্লেরোসিস যে ডিজিজ প্রসেস, সেটার জন্যই হয়, করোনারি ডিজিজের জন্যই হয়। তো সেই ব্যাড কোলেস্টেরলের পরিমাণও বেশি, তার কোয়ালিটিও আলাদা, সেই জন্য এই রোগগুলো আমাদের অনেক আর্লি হয়। এছাড়া থাকছে জীবনযাত্রা, জীবন ধারণ করা, আমাদের কাজকর্ম, বেশিরভাগের ক্ষেত্রে সেডেন্টারি লাইফস্টাইল, মানে বসে কাজকর্ম করা, আমরা এক্সারসাইজ কম, অফিসের কাজ করা, বসে থাকে সময় হয়, অবসর সময় কাটানো, সেটা সময় টিভি দেখা বা মোবাইলের স্ক্রিন টাইম, কম্পিউটারের স্ক্রিন টাইমের পরিমাণ বেশি হওয়া, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, মানে ফিজিক্যাল, এটা কিন্তু দেখ আমাদের যে নবীন প্রজন্ম যারা আরো বেশি করে, সেটা আরো বেশি করে, কারণ তারা কিন্তু এখন মোবাইলে অ্যাডিক্টেড। মানে আগে ছোটবেলায় শিশুরা আমরা দেখতাম মাঠে খেলে বেড়াতো, অবসর সময়ে দৌড়াদৌড়ি করতো, এখন আমরা সব সময় দেখি যে তারা মোবাইল নিয়ে বসে আছে। এটা কিন্তু মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে, এবং আজ থেকে 30-40 বছর পরে এই শিশুরা যখন বড় হবে তখন তাদের বোধহয় আরো বেশি আগে হার্ট অ্যাটাক বা ব্লকেজ তৈরি হবে। এবং সেটারই এক্সটেনশন হচ্ছে অবসর সময় ভাবে কাটানো এবং খাদ্যাভ্যাস, স্ন্যাক্স, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার, লবণযুক্ত খাবার, চিপস, এই লাইফস্টাইলের অ্যাডিকশন, ধূমপান, মদ্যপান, এগুলোও কিন্তু আমরা দেখছি আমাদের নবীন প্রজন্মের মধ্যে ধীরে ধীরে বিভিন্ন ড্রাগের নেশা, এগুলো নানাভাবে ছেয়ে ধরছে, এবং এগুলো কিন্তু আগামী দিনে একটা মারাত্মক আকার ধারণ করবে। অতএব আজ যেটা আমরা বলছি যে 10 বছর আগে হার্ট অ্যাটাক হচ্ছে ভারতীয়দের মধ্যে, হয়তো দেখা যাবে কিছুদিন বাদে সেটা 20 বছর আগে হচ্ছে, সেই গ্যাপটা আরো বাড়ছে। ঠিক। তো এটা তো খুবই চিন্তার বিষয়। আমারও এই ধারণাগুলোই আমারও মনে হয়। এর সাথে আমি যেটা বলবো যে আমাদের দেশে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমাদের যে পরিবহন ব্যবস্থা, আমাদের যে পরিকাঠামো,
সেটা কিন্তু ভীষণভাবে এই রোগের মানে কমপ্লিকেশনের জন্য খুব মারাত্মক। যেমন ধরা যাক গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে যদি একটা হার্ট অ্যাটাক হয়, তাহলে আজ যদি সেটা আমেরিকা বা ইউরোপ হয়, সে যত দ্রুত একটা উন্নত মানের হাসপাতালে পৌঁছতে পারবে, আমাদের দেশে সেটা পৌঁছতে অনেক দেরি হবে। দ্বিতীয়ত হচ্ছে সেটা ডিটেকশন, প্রাইমারি সেন্টারে সেটাকে গ্যাস অম্বল বলে চালিয়ে দেবে, হয়তো সে কোয়াক ডাক্তার বা কোনো সাধারণ কারোর কাছে গেল, সে ইসিজি করলোই না, না দেখেই বলে দিল তোমার গ্যাস অম্বল হয়েছে। তাহলে এই যে ডিটেকশনে দেরি হওয়া, এটাও একটা বড় কারণ হতে পারে। এবং সেই ডিটেকশনের দেরি হওয়ার একটা হেলথ ফেসিলিটিতে আসার আগেও কিছু পর্যায়ে আছে, সেটা হচ্ছে কমন পিপল, যে সাধারণ মানুষ, আশেপাশের বাড়ির লোক বা ওখানকার মোরাল টাইপের লোক, তারা এই বেশিরভাগ ক্ষেত্রেই জিনিসগুলোকে নস্যাৎ করে দেয় গ্যাসের সম্ভাবনা বলে, তারপরে তো তার হেলথ ফেসিলিটি। এবং এই যে কথাটা, এই প্রসঙ্গে যদিও আজকের আলোচনা এটা নিয়ে নয়, কিন্তু আমরা প্রতিনিয়ত, তুইও নিশ্চয়ই দেখিস যে হার্ট অ্যাটাকের রোগীর অধিকাংশ একটা সংখ্যা, তারা গ্যাস অম্বল বলে কিন্তু চিকিৎসাটাকে ডিলে করে দেয়। তো এটা কিন্তু পশ্চিম দেশগুলোতে আমরা অতটা দেখি না, সেখানকার মানুষের সচেতনতা অনেক বেশি। আমরা যেমন সবসময় বলি হার্টের মাসেল আর মিনিট সমান, একদম মিনিটস আর মাসেলস, অর্থাৎ যত দেরি করব হার্ট অ্যাটাকে আমাদের কিন্তু দেরি হবে। তাহলে এই সমস্ত কারণে, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ আমরা ভুলে যাচ্ছি, ওবেসিটি বা স্থূলতা। দেখুন ওয়েস্টার্ন কান্ট্রিজে, পশ্চিম দেশীয়গুলোতে, সেখানে ওবেসিটি আছে, কিন্তু আমাদের দেশের ওবেসিটির ধরনের সঙ্গে কিন্তু তাদের ওবেসিটির ধরনটা, প্যাটার্নটা আলাদা। এটাকে আমরা বলি, আমাদের দেশে যেটা হয় আমরা বলি সেন্ট্রাল ওবেসিটি। হ্যাঁ, লেমন অন স্টিক অ্যাপিয়ারেন্স, মানে মাঝখানটা যেন একটা লেবুর মতো আমাদের ভুঁড়িটা ফুলে আছে আর হাত পাগুলো সরু সরু। অর্থাৎ এই যে সেন্ট্রাল ওবেসিটি, যেটা আমাদের ভুঁড়িতে চর্বি জমছে, পেটে চর্বি জমছে বা হিপে চর্বি জমছে, এইটা অনেক বেশি ক্ষতিকারক। এবং আমাদের মানে যে ফ্যাটের যে ডিফারেন্ট টাইপস হয়, হোয়াইট ফ্যাট, ব্রাউন ফ্যাট, সেই খারাপ ফ্যাটগুলো কিন্তু ভারতীয়দের মধ্যে বেশি জমে। আরেকটা কথা মনে হলো, সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্টের অ্যাবসেন্স। আমাদের মধ্যে যে কোনো রোগ হয়ে গিয়ে তার যতক্ষণে সিমটমস হচ্ছে, তারও অনেক আগে, মানে চিকিৎসা শাস্ত্রে বলে প্রিভেনশন ইজ দ্য বেস্ট পলিসি, যে কিছু হওয়ার আগে তার প্রিভেনশন করা। এই প্রিভেনশন তখনই করা সম্ভব যখন রিস্ক ফ্যাক্টরগুলো থাকছে, সেই অবস্থায় সচেতন থেকে তার পরীক্ষা নিরীক্ষা করা, সেগুলোকে কন্ট্রোল রাখা। প্রথমেই যখন সুগার ধরা পড়ে, একটা কমন আমাদের কথা শুনতে হয় রোগীদের থেকে, যে ওষুধ না খেলে হয় না, অথবা ওষুধ শুরু করলে তো আর ছাড়া যাবে না। কিন্তু এই ওষুধ খাওয়া রেগুলারের থেকে অনেক বেশি ক্ষতিদায়ক সেই রোগটা বেড়ে তার কমপ্লিকেশনগুলো হওয়া, সেটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হোক, সেটা তো নিউরোপ্যাথির জন্য হোক, পায়ের গ্যাংগ্রিনের জন্য হোক, এই প্রতিটা কমপ্লিকেশনই, চোখের কমপ্লিকেশন, আরো অনেক হার্টের কমপ্লিকেশন। এবং ধরা পড়ার পরেও তুই দেখ যে ডায়াবেটিস বা হাইপারটেনশন ধরা পড়ার পরেও আমাদের রোগীরা কিন্তু বছর বছর এসে যে ইসিজি করব কিংবা ইকো করব, সেটাই বলতে চাইছি, কিংবা হার্ট অ্যাটাক হচ্ছে কিনা, ব্লক হচ্ছে কিনা দেখব, এই সচেতনতাটা স্ক্রিনিং এর না, আমাদের হেলথ পলিসিতে স্ক্রিনিং এর খুব বেশি জায়গা আছে, আর যতটা বা আছে সেইটা পেশেন্টদের মধ্যে, রোগীদের মধ্যে সেই সচেতনতা নেই তারা। এবং এই ওষুধ খাওয়ার ব্যাপারেও প্রথমেই প্রশ্নটা আসে, ওষুধ ছাড়া অন্য কিছু করা যায় কিনা। তারপরে যখন ওষুধ খাওয়ার পরেও লোকে সিমটম থাকছে, সেক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাফি করে একটা ডিটেকশনের ব্যাপার হলেও, যে না, সুচ ফোটানো খুব অসুবিধাজনক ব্যাপার, শুনলেই তো মানে সবাই আটকে ওঠে। কিন্তু আমরা অ্যাঞ্জিওগ্রাফি একটা রুগীকে করতে চাইছি কেন? যাতে তার হার্ট অ্যাটাকটা আটকানো যায়, যেটাও বলছে যে প্রিভেনশন। তাহলে সেইটা আমরা যদি হার্ট অ্যাটাক হওয়ার পরে অ্যাঞ্জিওগ্রাফি করি, তাহলে তো অলরেডি অ্যাটাক হয়ে গেল, আমাদের হাত থেকে অনেক কিছুই বেরিয়ে গেল। কিন্তু আমরা যখনই একটা রুগীকে বলি যে আপনার কিন্তু ব্লকেজের সম্ভাবনা আছে, আপনি একটা অ্যাঞ্জিওগ্রাফি করান, তিনি প্রথমেই ভাবেন আমার তো কোনোদিন হার্ট অ্যাটাক হয়নি, আমার তো ব্যথা হয়নি, আমি কেন করব। তাহলে আমরা কিন্তু কিছু প্রবাবিলিটি বা কিছু রিস্ক ফ্যাক্টর দেখে বলি। আমরা হয়তো টিএমটি পজিটিভ পেয়েছি, বা আমরা হয়তো তার অ্যানজাইনার সিমটম হচ্ছে বলে বলছি, তাহলে সেই জায়গাটা ডাক্তারের উপরে কিন্তু ভরসা করতে হবে। অতএব শুধু আমাদের জিন খারাপ আর আমাদের মধ্যে ডায়াবেটিস আগে হয়, সুগার আগে হয় বললে, প্রেশার আগে হয় বললে হবে না। আমাদের অসচেতনতা, অজ্ঞতা, এটাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। তাহলে আমরা অনেকটাই আলোচনা করলাম, খুব সংক্ষেপে আমরা যেটা দিয়ে শেষ করি যে তাহলে কি করা উচিত। খুব সহজে যদি তুই কটা টিপস পেশেন্টকে দিতে চাস, যে ভারতীয়দের মধ্যে এই প্রবণতা বেশি থাকা সত্ত্বেও আমরা কিভাবে সেটাকে আটকাবো।
তাহলে তুই 1 2 3 4 করে কি বলবি? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা প্রথমেই আলোচনা শুরু হয়েছিল যে জেনেটিক ফ্যাক্টর, তো সেগুলোকে আমরা এই যে যত অসুবিধাগুলো আলোচনা করা হলো সেটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেগুলোর আমরা পরিবর্তন আনতে পারি, আমাদের আয়ত্তের মধ্যে পড়ে, আর হচ্ছে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। তো যেগুলো নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর সেগুলো নিয়ে আলাদা করে আলোচনা করার কিছু নেই, যেমন বয়স, যেমন জিন, কিছু করার নেই। এবার যেগুলো মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর সেগুলোতে আমাদের পরিবর্তন আনতে হবে। প্রথমত হচ্ছে যেটা নর্মাল হেলদি লাইফস্টাইল, সেই হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। সেই হেলদি লাইফস্টাইলের মধ্যে প্রথম হচ্ছে এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করা, কিছু না হলে হাঁটা। আমরা হ্যাঁ, সপ্তাহে 5 দিনে অন্তত 30 মিনিট করে হাঁটা, সেটা মানে সপ্তাহে টোটাল 150 মিনিট হাঁটা, সেটাই হার্টের বেশি ব্রিস্ক ওয়াক। মানে খুব আস্তে আস্তে আরাম করে হাঁটলেও হবে না, আবার একদম দৌড়ে পুরো ঘেমে নিয়ে চান করারও দরকার নেই। তাহলে এমন স্পিডে হাঁটবো যাতে হালকা ঘাম হয়, ঠিক আছে? এটাই আমরা রোগীদের কিন্তু বলি, এটাকে বলে ব্রিস্ক ওয়াকিং। ঠিক, তো এই হচ্ছে প্রথম। এর জন্য যে আলাদা করে মেশিন লাগবে, জিম করতে হবে, কোনো বক্তব্য নেই, সাধারণ হাঁটা এবং সেটার প্রপার ওয়েতে, যেটা স্যার বললেন। দ্বিতীয় হচ্ছে খাদ্যাভ্যাস, যেটা আমরা একটু কিছুটা আলোচনা করেছি। সেই ক্ষেত্রে আমরা আলাদা ভিডিও করেছি খাদ্যাভ্যাস নিয়ে, যে আমরা আমাদের ফ্রুটস ভেজিটেবলস বেশি খাবো, তেল কম খাবো, নুনের মাত্রা কম রাখবো 5 গ্রামের নিচে। ওভারঅল খাদ্যাভ্যাসটাকে আমাদের বদলাতে হবে। ঠিক, তারপরে যেটা আরেকটা আলোচনা করো, স্ক্রিন টাইম। এই সেডেন্টারি লাইফের এখনকার সিচুয়েশনে যেটা হচ্ছে, সেই স্ক্রিন একটা মোবাইল স্ক্রিন হতে পারে, সেটা ল্যাপটপের স্ক্রিন হতে পারে, টিভি স্ক্রিন হতে পারে, সেই স্ক্রিন টাইমটাকে কমাতে হবে। এবং অতি অবশ্যই ঘুমের পরিমাণ 6 থেকে 8 ঘন্টার প্রপার ঘুম অত্যন্ত জরুরি। সেইটা অনেক রোগ প্রিভেনশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক, অতএব অনেকেই রাত জেগে কাজ করে, এটাও কিন্তু ঠিক নয়। অতএব বেশি ঘুমানোও যেমন আমাদের ভুঁড়ি বাড়িয়ে দিতে পারে, তেমন কম ঘুমলেও কিন্তু আমরা ঘুমানোর সময় আমাদের হার্ট রেট কমে যায়, প্রেশার কমে যায়, সেটাও শরীরের জন্য দরকার। অতএব সেগুলোও মাথায় রাখতে হবে। তাহলে ও যেগুলো বললো, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এক্সারসাইজ করা, এক্সারসাইজ শুধু হাঁটা যেমন খুবই ভালো, এর সাথে সুইমিং করতে পারেন, হালকা সাইক্লিং করতে পারেন, বাড়িতে যদি ট্রেডমিল থাকে ট্রেডমিল করতে পারেন, যে কোনো এক্সারসাইজই করতে পারেন। এছাড়া অবশ্যই খাদ্যাভ্যাসের মধ্যে আমরা কোনো রকমের নেশার জিনিসকে বর্জন করতে বলবো, সেটা ভীষণ জরুরি। এবং এর সাথে আমাদের যেটা নিয়ে খুবই আলোচনা করছিলাম, যে নিয়মিত চেক আপ, অর্থাৎ 40 বছরের পর থেকে আমরা কিন্তু বলি যে নিয়মিত বছরে একবার করে হোল বডি নয়, মানে হার্টের দিক থেকে ধরুন ইসিজি, ইকো, কিছু রুটিন ব্লাড টেস্ট, লিপিড প্রোফাইল, সুগার, এবং যদি কারোর ফ্যামিলি হিস্ট্রি খুব স্ট্রং থাকে তাদের ক্ষেত্রে সেটা আরো আগে, অর্থাৎ আমরা তাদের ক্ষেত্রে 20 বা 30 বছর বয়স থেকেই, মানে কারোর দেখা যাচ্ছে যে বাড়িতে হয়তো বাবা, কাকা, জ্যাঠা অনেকেরই কম বয়সে হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু 20 বছর বয়স থেকেই নিয়মিত হার্ট চেক আপ করতে হবে। কারণ ওই যে বললাম যে আমরা খারাপ জিন বহন করছি, আমাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেশি, অনেক আগে হয়ে যাচ্ছে। এবং সত্যি তোর প্র্যাকটিসেও নিশ্চয়ই আমরা আজকাল কিন্তু 30-40 বছরে হার্ট অ্যাটাক প্রতিনিয়ত দেখছি, 20 বছর 22 বছরেও আমরা হার্ট অ্যাটাক দেখছি। তো আপনারাও হয়তো খবরে, টিভিতে সেই খবরগুলো পাচ্ছেন। তো সেটা আটকাতে গেলে কিন্তু আমাদেরকেই সচেতন হতে হবে। এবং যদি রোগ ধরা পড়ে, ভয় পেলে চলবে না। আপনাকে সাধারণত ডাক্তারবাবু অকারণে অ্যাঞ্জিওগ্রাফি করতে বলবে না। হ্যাঁ, যে কোনো আপনি যদি ভালো সেন্টারে যান, কোনো যোগ্যতা সম্পন্ন কার্ডিওলজিস্টকে দেখান, তাহলে সে যদি অ্যাঞ্জিওগ্রাফি বলছে, তার মানে নিশ্চয়ই আপনার কিছু একটা সমস্যা পেয়েছে। তাহলে সেটাকে ভরসা করুন, সেটা করুন, কারণ তবেই আমরা হার্ট ব্লকটাকে আগে থেকে ধরতে পারবো, হার্ট অ্যাটাকটাকে আটকাতে পারবো। এবং যেটা আমরা বললাম, যদি গ্রামে প্রত্যন্ত জায়গায় থাকেন, যদি সামান্য সিমটমও হয়, সেটাকে গ্যাস অম্বল বলে অবহেলা না করে অ্যাটলিস্ট একটা ইসিজি করুন। কাছাকাছি কোনো ব্লক প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো আছে সেখানে যান, কারণ সেখানে ডাক্তারবাবু অ্যাটলিস্ট ইসিজিটুকু দেখলে বুঝতে পারবে যে আপনার কোনো মেজর অ্যাটাক হয়েছে কিনা, তাহলে তারা কিছু ওষুধপত্র দিয়ে শহরে পাঠাতে পারবে। তো এই সাধারণ কিছু করলেই কিন্তু আমরা এই যে ভারতীয়দের মধ্যে বেশি হার্ট অ্যাটাক, আমরা আস্তে আস্তে হার্টের রোগের ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাচ্ছি, এই কথাগুলো আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। তো অবশ্যই আমি আশা করব যে আমাদের আজকের আলোচনা আপনাদেরকে আরেকটু সচেতন করবে এবং ভারতীয়দের এই হার্টের রোগের বিরুদ্ধে আমাদের যে ডাক্তারদের লড়াই বা আপনাদেরও লড়াই, সেই লড়াইটা আরো জোরদার করবে। নমস্কার। হ্যাঁ, শেষ কথা হিসেবে বলি, আমাদের শরীরে হার্ট 1 লক্ষ বার সারাদিনে পাম্প করছে, তো সেই হার্টের খবর যেন আমরাও রাখি, তার যত্ন যেন আমরাও নিই। ঠিক, নমস্কার।